নির্বাচনটিকে এই জামাত এবং এনসিপি বলতেছে প্রাধান্য নির্বাচন। যদি তারা প্রাধান্য নির্বাচনটি মেনে নিতে পারে, কি কারণে মেনে নিয়েছে? দেশকে স্থিতিশীল করার জন্য বলেছে কিনা? যদি দেশকে স্থিতিশীল করার জন্য আপনি 12 ফেব্রুয়ারি প্রাধান্য নির্বাচন মেনে নেন, তাহলে আপনারা তো একই সঙ্গে জানেন কি কারণে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে পারতেছে না, কি কারণে বিএনপি গুম কমিশন বাদ দিয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশ একটা নতুন সংবিধান হোক, বাংলাদেশ একটা রাজনৈতিকভাবে স্থিতিশীল হোক এবং এটা একটা স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্র হিসাবে আপনার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক, এটার বিরুদ্ধে রয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারত। ভারতের পক্ষ থেকেই এই জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। ভারতের চাপের কারণে বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এবং আপনারা জানেন গুম খুনের সাথে যে অভিযুক্ত সেনা কর্মকর্তারা রয়েছে তাদেরও কিন্তু বিচার বন্ধ হয়েছে, তাদের প্রেসারে কিন্তু বিচারটা হতে পারতেছে না। ফলে এই বিষয়গুলো জামাত, এনসিপি এবং সরকার সবার কাছে স্পষ্ট। যেহেতু আপনাদের কাছে সবকিছু স্পষ্ট, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি, আমরা স্থিতিশীলতা থেকে মুক্তি পেয়েছি। এখন বিদ্যমান যে সংবিধান, এই সংবিধানের যে বিকৃতি শুরু করেছে, সে সবকিছু বাতিল করা হোক। সবকিছু বাতিল করে রাষ্ট্রকে স্থিতিশীল করেন, অর্থনীতিকে গতিশীল করেন এবং পর্যায়ক্রমে ফেসিবাদকে রাষ্ট্রীয় কাঠামো থেকে দূর করে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সেটা দূর করতে হলে অবশ্যই সরকারের পাশে বর্তমান জামাত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলকে কিন্তু সমর্থন জানাতে হবে। আপনারা বলতে পারেন যে তাহলে এটা কি হলো? আমি সবাইকে বলতে চাই, 5ই আগস্টের পরে বাংলাদেশের যত রাজনীতি চলতেছে সব রাজনীতি হচ্ছে কি জনগণতান্ত্রিক। সকল জনগণ এক, রাজনৈতিক দল বিভক্ত থাকবে কিন্তু জনগণ বিভক্ত না। বিএনপি সরকার আসছে, অন্তর্বর্তী সরকার যেরকম ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেরকম সকল দল মতের মানুষের ছিল, এখন নির্বাচিত বিএনপি সরকারও সকল দল মতের রয়েছে। বর্তমান সরকারকে শুধু বিএনপি সরকার, ছাত্র দলের সরকার, যুব দলের সরকার বলার সুযোগ নাই। বর্তমান সরকার জামাতের সরকার, এনসিপির সরকার, জাতীয় বিপ্লব পরিষদের সরকার, এইখানে যত রাজনৈতিক দল মত রয়েছে সবার সরকার হতে হবে এবং সরকারকে আইন কানুন মেনে সেভাবে চলতে বাধ্য করতে হবে। একটা দেশে নির্বাচন হয়ে যাওয়ার পরে, সরকার গঠন করার পরে সরকার কোনোভাবেই একটা নির্দিষ্ট দলের হতে পারে না। আপনারা দেখেছেন গত 2 দিন ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবিরের মধ্যে সংঘাত হচ্ছে। কিন্তু দেখেন, সংঘাতের বিরুদ্ধে আইন কানুন রয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে আইন কানুন রয়েছে। সে আইন কানুন সরকারকে প্রয়োগ করতে হবে, যে এটা নির্বিচারে প্রয়োগ হবে। আজকে ছাত্রদল যদি কারো গোড়ামি কাটে, আপনি এই জন্য সরকার ব্যবস্থা নেবে না, পুলিশ ব্যবস্থা নিতে হতে পারে না। আবার শিবির মার খেলে বিরোধী দলের লোক মার খেয়েছে, গুপ্ত মার খেয়েছে, স্বাধীনতা বিরোধী মার খেয়েছে, এরকম কথা বলেও কোনো কিছু করার সুযোগ নাই। আমরা বলতেছি সরকারটি সবার, সরকারকে সবাই সহযোগিতা করব। পাশাপাশি সরকার যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, কোনো লুটেরাকে আশ্রয় দেয়, কোনো ফ্যাসিস্টকে পুনর্বাসন করে, তাহলে জনগণের সকল দলমতকে মিলে সেটার বিরোধিতা করতে হবে। এই বিরোধিতা সংসদে হবে, এই বিরোধিতা রাজপথে হবে। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, দেখেন আমরা বিরোধী দলের এই যে বর্তমান বক্তব্য নিয়ে আপনি এই সংসদকে যদি বলে দেন সংবিধান সংস্কার পরিষদ, গণপরিষদের বিকল্প হিসাবে, এরা এই বর্তমান সংবিধানই তো বুঝেন না, আর নতুন করে তাকে একটা সংবিধান কিভাবে দিবেন? আপনারা সংসদ অধিবেশন দেখেন না, বেশিরভাগ সংসদ সদস্য কথাই বলতে পারে না, কথাই বলতে পারে না। তো তাদেরকে দিয়ে যদি আমরা একটা সংবিধান সংস্কারের কথা বলি, তাহলে এটা একটা হাস্যকর হয়ে যায়, এটা সম্ভব না। তো যাই হোক, এখন আমাদের বক্তব্যটি হচ্ছে যে যেহেতু জুলাই বিপ্লবের পরে আমরা নতুন সংবিধান পাইনি, আমরা একটা সঠিক সংস্কার পাইনি, নতুন একটা এবং একটা বিপ্লবী সরকার পাইনি, বরং আমরা সেই পুরনো সংবিধানের আওতায় একটা সরকার কিন্তু গঠন করে ফেলছি। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই ওই অন্তর্বর্তী সরকারকালীন যে দুর্বলতাগুলো আছে, সেই দুর্বলতাগুলো চিহ্নিত করে একটা নতুন সামাজিক চুক্তিতে উপনীত হইতে হবে, নতুন করে সমঝোতা করতে হবে। সেই সমঝোতার ক্ষেত্রে কি কি কাজ করতে হবে আমরা এরকম 4টা দফা উল্লেখ করবো। তবে আমি এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ কিন্তু সেই করোনার সময় থেকে একটা অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, দেশের বিদেশি বিনিয়োগ কিন্তু আসা বন্ধ হয়ে গেছে এবং হচ্ছে আমাদের যে কলকারখানাগুলো রয়েছে সেগুলো
আপনার ঢুকতেছে, আপনারা জানেন বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে গেছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ বেকার হয়ে আছে। এই অবস্থায় আপনারা জানেন যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের অর্থনৈতিক পুনর্গঠন করাটা ছিল সবচেয়ে জরুরি। কারণ এই জুলাইতে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটার দাবিতে আন্দোলন হয়েছে। সে আন্দোলনে সাধারণ মানুষ কেন অংশগ্রহণ করেছিল? কারণ সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, মানুষ বিক্ষিপ্ত ছিল, মানুষ খেতে পারত না। এই কারণে তারা শেখ হাসিনার পুলিশের বিরুদ্ধে লড়াই সংগ্রামে কিন্তু অবতীর্ণ হয়। আর আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র শহীদ হয় নাই, কিন্তু শহীদ হয়েছে অর্থনৈতিক কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ফলে জুলাই বিপ্লবের পরে সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল কি? অর্থনীতি পুনরুদ্ধার করা। এবং সেই অর্থনীতি পুনরুদ্ধার না করে আপনারা জানেন 3.49% প্রবৃদ্ধির হার হয়েছিল এই আপনার ডক্টর ইউনূস সরকারের সময়। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে গেছে। এই অবস্থায় এখন যে নতুন বিএনপি সরকার আসছে, আমরা বিএনপি সরকারকে বলবো সবার আগে দায়িত্ব হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধার করা। অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে। এবং দেখেন যে অর্থনীতি সরকার যে পুনরুদ্ধার করবে, কিন্তু আমার আপনার সামনে পরিষ্কার আজকে ইরান যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী নতুন অর্থনৈতিক মন্দার কিন্তু পদতরি হচ্ছে। আপনারা আন্তর্জাতিক পেপার পত্রিকা পড়লে দেখবেন সব উন্নত দেশগুলো আশঙ্কা করছে বেকারত্ব বাড়বে, ইনফ্লেশন বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, খাদ্য মূল্য বেড়ে যাবে, জ্বালানি মূল্য বেড়ে যাবে। এই অবস্থায় বাংলাদেশ মূলত একটা জাতীয় সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। এই সংকটকে আমরা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এজন্য যে আপনারা দেখেন এই জুলাই সনদ কার্যকর করা নিয়ে, সংবিধান সংস্কার করে কার্যকর করা নিয়ে হঠাৎ করে বিরোধী যে জামাতের নেতৃত্বের বিরোধী জোট আছে, সে জোট থেকে বলা হলো আবার জুলাই বিপ্লব হবে, জুলাই না থাকলে সরকার নাই, জুলাই না থাকলে কেউ নাই, এই ধরনের ঘোষণা দেওয়া হলো। আমাদের ছাত্র বন্ধুরা পর্যন্ত তারা কিন্তু লাগাতার বলে যাচ্ছেন সরকার থাকবে না, সরকার পতন হয়ে যাবে। আমরা আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এই বিষয়ে একটা সুস্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য।